দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। সংসদে যারা খোঁজ খবর রাখেন, নিশ্চয়ই সংসদ এখন খুব আগ্রহের জায়গা। আগের মতো সংসদ নেই, সংসদ এখন প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছে। যেমন সংসদ মানুষ প্রাণবন্ত চায়, অনেকটা ওইরকম হয়েছে। তো আজকে সংসদে প্রধান যে বিষয়টি নিয়ে আলোচনা আছে বা তর্ক বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। আজকে এটি নিয়ে জামায়াত ইসলামের আমির অর্থাৎ বিরোধী দলের নেতা তিনি সংসদে কথা বলেছেন। তিনি সংসদের কাছে স্পিকারের কাছে জানতে চেয়েছেন যে আজকে যেহেতু শেষ দিন ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠন করার, তো সেটি কবে হবে বা কী অবস্থা সেটি জানতে চেয়েছেন। সে অন্যদিকে বিএনপি সরকার দলীয় পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আসলে এটি সম্ভব না এবং এটি কোনোভাবেই এই সংবিধান সংস্কার পরিষদ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, তারপরে এটি হতে পারে। তিনি এটি আলোচনার বলছেন যে এটি নিয়ে আমরা আলোচনা করতে পারি। তারপর বিরোধী দলীয় নেতা সংসদের বাইরে এসে তিনি বলেছেন যে দরকার পড়লে তারা রাজপথে এটি নিয়ে তারা আন্দোলনে যাবেন। তো আজকে আমরা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলবো, সঙ্গে আরও অন্য বিষয় নিশ্চয় থাকবে। আমাদের আলোচনার বিষয়ে আমরা দিয়েছি সংসদের উত্তাপ কি পৌঁছবে রাজপথেও। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন শিক্ষক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক প্রকৌশলী মার্দিয়া মমতাজ। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা যাই। মাসুদ কামাল, আপনাকে শুরু করি। যেটি বলছিলাম সংবিধান সংস্কার পরিষদ, আজকে এটি নিয়ে জামায়াত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা তিনি আজকে সংসদে বলেছেন যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অনুসারে নির্ধারিত সময় সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করা কেন করা হলো না বা কী করা হবে, এটা তিনি স্পিকারের কাছে জানতে চেয়েছেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে না, রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন না। তিনি বলেছেন এটি নিয়ে পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু আপাতত এটি যদি সংবিধান সংস্কার পরিষদ করতে হয় তাহলে সংবিধানের সংস্কার করতে হবে। আমার প্রশ্ন যে এটি তো বিএনপি থেকে বলাই হচ্ছিল যে তারা আসলে এটি করবে না বা এটা তারা পছন্দ করছেন না। সব কিছু মিলে যে আমরা জুলাই জাতীয় সনদ নিয়ে এত আলোচনা শুনলাম, এত প্রত্যাশার জায়গা ছিল অনেকের, সেটি কি ঝুলে গেল কিনা? জুলাই জাতীয় সনদ প্র্যাকটিক্যাল কথাটা হলো, এটা আসলে এখন পুরো জিনিসটা বিএনপির অনুগ্রহের উপর নির্ভর করতেছে। বিএনপি এখান থেকে এই জাতীয় সনদ থেকে অনেকগুলো জিনিস নেবে, অনেকগুলো জিনিস নেবে না। যতটুকু তার 31 দফার সঙ্গে মিলবে ততটুকু তারা নিবে, যতটুকু 31 দফার সঙ্গে মিলবে না ততটুকু তারা নিবে না। এটা হলো বাস্তবতা। এখন যদি আপনার লজিকের কথা বলেন যে লজিক্যালি কী করা উচিত কী করা উচিত না, তাহলে না ওই একটা কথা, একটা প্রবাদ আছে না, গ্রামের মানুষ বলতো যে ডিম আগে না মুরগি আগে। আপনি সারাদিন তর্ক করতে পারবেন, ডিম আগে হওয়ারও যুক্তি আছে, মুরগি আগে হওয়ারও যুক্তি আছে, যুক্তির কিন্তু কোনোটা শেষ নাই। আপনি সমাধানে পৌঁছতে পারবেন না। বলতেছে যে সংবিধানে নাই অতএব আমি করব না, যুক্তি ভালো। তো আপনি পরে কী করবেন? আপনি তো যে সংবিধানে, তারা আপনি সংবিধানে মানলেন, যে আপনি সংবিধান মানেন, তাহলে তো সংবিধানের 7-এর ক দেখেন তো কি বলছে। 7-এর কথা বলে যে আপনি সংবিধান তো সংশোধনই করতে পারবেন না। আপনি তো সংবিধান সংশোধনই করতে পারবেন না ভাই। 7-এর কথা বলা হয়েছে মানে এমন কোনো চেঞ্জ আপনি করতে পারবেন না যাতে নাকি সংবিধানের মৌলিক চেহারাটা চেঞ্জ হয়। তো চেহারা তো চেঞ্জ হবেই, অনেক কিছু তো আপনারা চেঞ্জ করতেছেন। কাজেই মূল কথাটা হলো জানেন কি, আপনি যদি একদম লজিক খুঁজেন, লজিক্যালি কাজ কেউ করে নাই, গত 18 মাসে কেউ করে নাই। একদিকে মনে করেন সংবিধানের আলোকে সংবিধানকে সমুন্নত রাখার শপথ গ্রহণ করছে, শপথ গ্রহণ করে ওইখানে বসেই সংবিধান লঙ্ঘন করছে। আপনি ধরেন মাহফুজ আলমের কথা বলি আমি, সে ভদ্রলোক তো শপথ নিয়ে মানে 10 মিনিটের মাথায় সে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামাইছে। সে কি সংবিধানে জোরে নামাইছে না গাইড জোরে নামাইছে? গাইড জোরে নামাইছে। এখন সে তো আবার সংবিধান সমুন্নত রাখার জন্য শপথ করছে একটু আগে। তাহলে এখন একটা সংবিধান বলবেন যে ভাই এটা একটা ফল্টি সংবিধান ছিল, এই জন্য এটা করা দরকার, করেন, আগে করলেন না কেন? আবার বলবেন যে না, এটা তো সময়ের প্রয়োজনে আমরা করছি, আমরা তো সংবিধান মেনে আন্দোলন করি নাই। এটাও সত্য, সংবিধান মেনে তো আন্দোলন হয় না। পৃথিবীর কোনো আন্দোলনকে সংবিধান মেনে হয়েছে? হয়। আমাদের মুক্তিযুদ্ধকে সংবিধান মেনে হয়েছিল? হয় নাই তো রে ভাই। কাজেই আপনি যেভাবে যাবেন সেভাবেই হবে। তাহলে আলটিমেটলি মানে আপনার গুরুত্ব পাবে কোনটা? গুরুত্ব পাবে জোর। যার জোর বেশি
সে করে নেবে। এখন বিএনপি বলবে আমাকে 2/3 মেজরিটি, এই দেশে 2/3 লোক আমাকে সাপোর্ট দিছে, তাদের জোরে আমার জোর বেশি, ও হবে। সংবিধান কি কেউ মানে? আগে যে সংবিধানটা ছিল এটা তো হাসিনার করা সংবিধান, শেখ হাসিনার করা সংবিধান। শেখ হাসিনা নিজে কেউ সংবিধান মানতেন? সংবিধানের নির্বাচনের কথা বলা হয়েছিল, উনি কি ওই নির্বাচন দিতেন? মানুষের ভোটার থেকে দিতেন না তো। কাজে উনি করতেন কি, ওই সংবিধানে যতটুকু ওনার ভালো লাগে অতটুকু প্রয়োগ করতেন, যখন যেটা প্রয়োজন ওটা আওড়াইতেন। কি করবেন ভাই? আমি আরো কঠিন উদাহরণ দিই আপনাকে। সংবিধান তো একটা বই, তো এই বইটা দিয়ে দেশ চলবে, ঠিক কিনা? ঠিক। আপনি তো ভাই মুসলমান না, আমাদেরও তো একটা সংবিধান আছে, এটা কোন আল কোরআন আছে তো। আমি যেভাবে কোরআন মানে আপনি সেভাবে মানেন। জামাতের আমির যেভাবে কোরআন মানে ওইভাবে কি ইসলামী আন্দোলনের যে যিনি আছেন উনি ওইভাবে মানেন না তো। একজন এক এক রকম মানে, কে কিভাবে মানে, যে যেভাবে বুঝে, যে যেভাবে ব্যাখ্যা করে সেভাবে মানে। অনেকে আবার নিজের সুবিধা অনুযায়ী মানেন। কোরআন তো একটাই, সারা দুনিয়ার জন্য একটা কোরআন কিন্তু। তো এখন আপনি আমাকে বলতে পারবেন তুমি মুসলমান না, তাও বলতে পারবেন না, কিন্তু ঝামেলা আছে বলতে। কাজেই সংবিধানটা ওরকমই ভাই, যে যতটুকু মানতেছে না। এখন যদি আপনি ধরলে আপনি প্রতিটা পয়েন্টে ধরতে পারবেন। আর যদি বলেন যে আমি দেখবো না, দেখেন না। আমি একটু মারদিয়া মমতা আপনার কাছে আসতে চাই। মাসুদ কামাল যেটা বলছেন না, যে শেষ পর্যন্ত আসলে জোর যার মূলক তার, মানে সেই দিকেই যাচ্ছে সংবিধান সংস্কার কিংবা এই যে সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়ন সব কিছু নিয়ে। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে এটা কি ঝুলে গেল? আজকে কিন্তু শেষ দিন ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনে, 30 দিনের নির্বাচন, 30 দিনের মধ্যে গঠন করার কথা ছিল, আজকে শেষ দিন ছিল, হলো না, মানে কি এটা ঝুলে গেল মনে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম। আসলে আমি আপনার কথার ধরনটা খুব হতাশাজনক, তাই না? আমরা ওই জায়গাটায় আসলে যেতে চাই না, ভাবতে চাই না, কারণ আমরা 24-এ এত বেশি পে করেছি, আমাদের এখন আর সামর্থ্য নাই। আমি জানি যে এখনো যদি কেউ রাজপথে ডাকে তাহলেও কিন্তু আমাদের ছেলেরাই আসবে। এখনো যদি গুলি চলে আমাদের ছেলেরা গায়ে গুলিও নিবে, এমনও ছেলে আছে। এদের সংখ্যা কোনো দিন শেষ হয় না। মায়েরা প্রতিদিন এদেরকে জন্ম দিচ্ছেন, প্রতিদিন এদেরকে বড় করছেন, এরা প্রতিদিন 18তে প্রবেশ করছে, তাই না? এখন কখন মানুষকে লিগ্যাল জায়গা ছেড়ে বলতে হয় যে আমরা রাজপথে যাব, এটা কিন্তু এখন বিরোধী দলের অনেক বড় একটা দোষ। যে কথায় কথায় আপনারা রাজপথে যান কেন? আপনারা সংসদ শুরু হওয়ার আগেই রাজপথে গেলেন। কিন্তু রাজপথে মানুষ কখন যায়? একটা অনাস্থার পরিবেশ থেকে যায়। অনাস্থার পরিবেশটা যার সৃষ্টি করা, তাকে এটার দায়িত্ব নিতে হবে। প্রথম কথা হচ্ছে যে সংবিধান ওপরে না মানুষের, জনগণের মতামত ওপরে। এবং সংবিধান নিয়ে এই যে ডিম আগে না মুরগি আগে যেই তর্কটার কথা বলা হচ্ছিল, এটা যেন না হয়, এই জন্যেই কয়েকটি দল বলেছিল গণভোটটা আগে হয়ে যাক। বিএনপি একমাত্র রাজি হয় নাই। এবং বলা যায় তখন থেকেই আমরা জোর খাটানোর ব্যাপারটা দেখছি, দেখা গেল একই দিনে হলো। গণভোট কিন্তু অলরেডি এই সরকারটাকে এই ম্যান্ডেটটা দেয়, তাদেরকে সংবিধানের দিকে ফিরে তাকানোর দরকার নাই। কারণ সব সময় সংবিধান মানুষের জন্য এবং মানুষের মতামত সংবিধানের উপরে। এটা আগের 3টা গণভোটের কথা চিন্তা করেন, এই গণভোটের জোরেই সংবিধান বদলানোর এখতিয়ার এই সরকারের আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি বিয়েটা মানি না, কিন্তু আমি বিরিয়ানিটা খাইতে চাই, তাই না? আমি 24-এ যে সংবিধান মানা হলো না, শেখ হাসিনা পালিয়ে গেলেন। এখন দেখেন, মনে করেন সেদিন যদি প্রেসিডেন্টও পালিয়ে যেতেন, শপথ কার কাছে হতো? সেটা কিন্তু ইস্যু না, শপথটা ইস্যু। শপথ কার কাছে হচ্ছে এটা ইস্যু না। মানুষ গণ অভ্যুত্থানের পরে যদি কলা গাছের কাছে শপথ হয় তাহলে শপথের ওজন থাকে, কার কাছে শপথ করেছে এটা ইম্পর্টেন্ট না। এখন আপনি ওই খোঁটা দিয়ে আপনি এটা বলতে পারবেন না যে না, এই বিতর্কিত রাষ্ট্রপতিকে রেখেই আপনাকে রাষ্ট্রের পরিচালনার দিকে যেতে হবে। এগুলো লেইম যুক্তি। এখন এগুলো দিতে পারা হচ্ছে গায়ের জোরে, এবং এটার অবভিয়াস রেজাল্টটা হচ্ছে আমরা রাজপথে দেখব। কিন্তু কেউই এটা কিন্তু চাচ্ছে না। এটা বারবার বলা হচ্ছে, দেখেন কেউ যদি বিনা কারণে রাজপথে যেতেই চায় সে এত বলে কয়ে যায় না। কিন্তু এখানে বলে কয়ে যাওয়া হচ্ছে যে এখনো সতর্ক হন। আপনি যেটা বলছিলেন যে আজকে এই জায়গাটা শেষ হয়ে গেছে, একটা মেয়াদ শেষ হয়ে গেছে, এটা করতে হবে। এরপরে করার জন্য তো এখন তো ওই ঢালও নাই তরোয়ালও নাই, আরও অবস্থা খারাপ হচ্ছে। বিএনপি কি এই সাংবিধানিক সংকটটা বুঝতে পারছে না? সরকার কি এই সাংবিধানিক সংকটটা বুঝতে পারছে না? আমার মনে হয় এটা পারছে।
কিন্তু এটার পেছনে একটা অন্যরকম কারণ আছে। আমি আপনাকে এটা একটু হিন্টস দেই। নির্বাচনের আগেই হাফিজউদ্দিন নিজেই বলেছিলেন যে আমরা ঐক্যমত্য কমিশনে অনেক কিছুতে একমত হয়েছি, তখন বাধ্য হয়ে, নইলে তো তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিত না। মানে তাদের দরকার ছিল নির্বাচনটা হওয়া, নির্বাচনে জনপ্রতিনিধি আসা, এবং ওই যে একটা সংস্কৃতি, এই যে লুটপাটের সংস্কৃতি, এটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি আজকেও দেখবেন ঠাকুরগাঁয়ে হয়েছে লুটপাট, গতকালের কথা এটা, ঠাকুরগাঁয়ে লুটপাট হয়েছে। লুটপাট মানে কি? নিয়োগের পছন্দ না হওয়ায় সরকারি দলীয় কাগজ নিয়ে চলে জি কাগজ নিয়ে চলে গেছে। হ্যাঁ, এরপরে যেই জায়গায় নিজেদের প্রার্থী নাই সেই জায়গায় ফ্যামিলি কার্ডের কোনো আভাস নাই। এখন বিরোধী দলীয় এমপিকে চেয়ে বেড়াতে হবে, তাই না? তো আপনি যদি নিজের পলিসিতেই ঠিক থাকতে না পারেন, তাহলে তো আপনাকে এখন বুঝতে হবে যে উদ্দেশ্যটা আসলে কি ছিল। এই বিতর্কগুলোর কথা কি সালাউদ্দিন সাহেব ঐক্যমত্য কমিশনে বলেছিলেন যে এই ভেকেন্সিগুলো কিভাবে আমরা দূর করব? পরবর্তীতে আলোচনায় আসে নাই। তাহলে যেটা তিনি তখন উত্থাপন করেন সেই সমস্যা এখন কিভাবে এত বড় হয়ে যায়? মাসুদ কামাল, একটু আন্দোলন নিয়ে যে অপরাজিত আন্দোলনের কথা বলছিলেন, আজকে জামায়াত ইসলামী আমির বিরোধী দলের নেতা তিনি বলেছেন সংবিধান সংস্কার গঠনের যে সংকট, এটি যদি সংসদের ভেতরে সমাধান না হয় তাহলে তারা রাজপথে যাবেন। আপনার কাছে কি মনে হয় রাজপথে যদি এই ব্যাপারটি নিয়ে আন্দোলনে যাওয়া যায়, আসলে সাধারণ মানুষ আসলে কতটা বুঝবে বা এই আন্দোলন আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে? এখানে এটা ডিপেন্ড করবে যারা রাজপথে যাবে তাদের সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা, এগুলোর উপর। এবং আপনি যদি সাদামাটা ভাষায় বলেন যে আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি, সাধারণ মানুষ বোঝে কোটা বিরোধী কি, কিসের কোটা, কোটাই তো অনেকে বোঝে না। আসলে এরকম, কিন্তু সেই আন্দোলনে তো মানুষ সম্পৃক্ত হয়েছিল কেন? ওই সময় তারা ইমোশনটাকে টাচ করতে পেরেছিল। এই লোকগুলি যারা আন্দোলন করেছিল তাদের সঙ্গে তাদের এক ধরনের সম্পৃক্ততা ছিল এবং তারা এটা তাদেরকে বোঝাতে পেরেছিল। এগুলি তো মূল ঘটনা। তো এখানেও যদি তারা বোঝাতে পারে আন্দোলনের লোক হবে, বোঝাতে না পারলে হবে না। কিন্তু আমি নিজে মনে করি রাজপথে যাক, এটা আমি চাই না। এটা আলোচনার টেবিলে শেষ করা উচিত। আর নতুন একটা সরকার আসছে, এখনই আপনি যদি শুরুতে রাজপথে যান, সাধারণ মানুষ এটাকে ভালোভাবে নেবে না। সাধারণ মানুষটা আসলে টায়ার্ড, অনেক টায়ার্ড এবং কিছুটা হতাশ। তো এরা আর রাজি হতে চাইবে না। এই আলোচনাটা এখন ধরেন সাধারণ মানুষ নামলো না, তাতেই কি তাদের আন্দোলনের যে কারণটা এটা অর্থহীন হয়ে গেল? তাও কিন্তু না, ওইভাবে মনে করার কিন্তু কোনো কারণ নাই। এখন আমার মনে হয় যে দুই পক্ষে আলোচনার মাধ্যমে এটা করা উচিত। এখানে জেদের কোনো ব্যাপার না, যা যা চায় কীভাবে করবে যাই না, দুই পক্ষের সঙ্গে তো সম্পর্ক ভালোই। আমি তো মনে করি যে জামাত এবং বিএনপির সঙ্গে কিন্তু যোজন যোজন দূরত্ব না, তারা কিন্তু একসঙ্গে অনেক দিন ঘর সংসার করছে, অনেক দিন। আমরা তো দেখছি তারা একই মানে ক্যাবিনেটে দিনের পর দিন তারা বসছে, আলোচনা করছে। তো তাদের মধ্যে অত দূরত্ব নাই, কিন্তু যতটা দূরত্ব জামাতের সঙ্গে আওয়ামী লীগের, যতটা দূরত্ব আওয়ামী লীগের সঙ্গে জামাত বিএনপির, অত দূরত্ব কিন্তু জামাতের সঙ্গে বিএনপির না। কাজে আমি যেটা শুরু থেকে বলছিলাম, আমার প্রত্যাশা জামাতের সঙ্গে এনসিপি যুক্ত হওয়ার পরে কি সেই পরিস্থিতি এখন আছে? অনেকে তো বলছে যে এনসিপি অনেকখানি প্রভাবিত। এনসিপি আসলে কিছু না রে ভাই। আমি আপনাদের এখানে বহুদিন বসে বলছি না যে এনসিপি একটা আসলে বেশি জিততে পারবে না, অথবা একটাও জিততে পারে কিনা শুনতে বলছি না। জামাতের সঙ্গে না থাকলে, জামাত তাদের সঙ্গে না থাকলে তাদের রেজাল্ট ওরকমই হতো, ওরকমই হতো। আচ্ছা, হয়তো একটা জিততো কি জিততো না আমার সন্দেহ আছে। কাজে এনসিপি ওরকম না, যতটা বাজে, যতটা শব্দ হয়, যতটা উচ্চারণ হয়, ওই দল অতটুকু জনসমর্থন এনসিপির সঙ্গে নাই। এনসিপির জনসমর্থন দিনকে দিন কমতেছে, আগামীতে আরও কমবে, আরও কমবে। এটা স্বাভাবিক। স্বাভাবিক মানে কি, মানুষ একটা দলকে কি কারণে সমর্থন করবে ভাই? কিন্তু তাদের এমপি যখন একটা ফেসবুকে লাইভ দেয় তখন খুব আলোচনা হয়, তো খেজুর নিয়ে আলোচনা হয়, আলোচনা হয়তো হওয়ার পরেও অনেক কিছু আলোচনা হয়। বলে এক এমপি জামা, ওদের এমপি পাস করে 6 জন, ওই 6 জন দেয় নাকি? ওই আলোচনা হয়। আলোচনা হয় যে তুমি খেজুরে হিসাব দিচ্ছ, তুমি যত টাকা দিয়ে অফিস ভাড়া করেছো, ওই অফিসের টাকা কোথেকে আসে, এই হিসাব দেয় না কেন? ওই হিসাবে হয়, ওই আলোচনা হয়। আলোচনা হয় তোমাদের এক এমপি যে নাকি বলেছিল যে তাদের গ্রামের সবচেয়ে দরিদ্র ঘরটা তাদের, সে যখন 3 মাস পরে বলে আমাদের গ্রামের সবচেয়ে সমৃদ্ধ ঘরটা আমাদের, তখন তোমরা কিছু বলো না কেন? ওই আলোচনা হয়।
এবং সে বলে তার বাড়িতে নাকি 3-4টা পুকুর আছে, তার বাপ বিরাট বড় লোক, তার বাপ আবার তার সঙ্গে ইলেকশন করছে। ওই ইলেকশনে দেখা গেছে তার বাপের সম্পদের পরিমাণ হলো 22 লাখ টাকা, আর যে পুত্র তার সম্পদের পরিমাণ হলো 98 লাখ টাকা। কোথায় আসতো তার টাকা? সে কি চাকরি করছে? এটা নিয়ে আলোচনা হয়। জি কাজে একটা আলোচনাকে পজিটিভ ধরলে বাকিগুলিকে আপনি বাদ দিয়ে দিবেন তাও তো না, জি ওগুলি আলোচনা। জি একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিতে আসছে। হ্যালো, জি, জি আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমি মহিউদ্দিন আহমেদ ভোলা থেকে বলছি। জি মহিউদ্দিন সাহেব বলেন। আমার প্রশ্ন হলো, বিএনপি একটা মুক্তিযুদ্ধের সরকার দাবি করে, কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের ফাঁসি হয়েছে তাদের নাম সংসদের প্রথম ইয়াতে শোক প্রস্তাবে কিভাবে আসে? জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝে বুঝে আরেকজন আছেন, নামটি বলে প্রশ্ন করেন। হ্যালো, পঞ্চম জাতীয় নির্বাচন হয়। তখন কিন্তু প্রতিটা নির্বাচন হওয়ার পর প্রতিটা দল, সরকারি দল এবং বিরোধী দল মিলে সংবিধান সংশোধন করলো, একাদশ এবং দ্বাদশ সংবিধান সংশোধন করলো। করার পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে উনার প্রধান বিচারপতি পদে আবার চলে গেল, প্রধান বিচারপতি মানে প্রতিষ্ঠিত হইল। আবার গণতন্ত্রের পক্ষে মনে করেন যে নির্বাচিত মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হইল এবং 3টা গণভোট হয়েছে। এরশাদের আমলে তো হয়েছে, খালেদা জিয়ার আমলে 91 সালে, জিয়ার আমলে হয়েছে। তখনকার গণভোটটা ছিল কিন্তু একটু পরিপ্রেক্ষিত আলাদা, আর এবারকার গণভোটটা হলে কিন্তু আলাদা। সংবিধানের 8, 48, 142 অনুচ্ছেদে গণভোট আছে, কিন্তু শেখ হাসিনা তো গণভোটই রাখে নাই। এটা একটু বিস্তারিত আলোচনা আপনাকে জানতে চাচ্ছি। জি মারদি মুমতাজ, আপনি কি জানতে চাই, আপনি আপনার বক্তব্য যখন বলছেন, কথা বলছেন, আপনি রাষ্ট্রপতির কথাটা বলছেন, যে রাষ্ট্রপতির বিষয়টি নিয়ে, যে বিরোধী দল রাষ্ট্রপতির আসলে তারা চাচ্ছে না যে রাষ্ট্রপতি থাকুক, বা সংসদে যে ধরনের প্রতিক্রিয়া তারা জানালো। আমি একটু ওইটা বলে, আজকে এই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটু কটাক্ষ করেই একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে আমাদের বিরোধী দলীয় বন্ধুরা সেই মানে রাষ্ট্রপতির ভাষণ না শুনেই কক্ষ ত্যাগ করেছেন, সেটি তাদের ব্যাপার, কিন্তু সেই ভাষণের উপর আলোচনার জন্য তারা 50 ঘন্টা বরাদ্দ হোক সেটা চেয়েছেন। মানে তিনি বলেছেন যে যদি আপনারা তার বক্তব্যই না শুনতে চান, তাকে নাই মানে, তাহলে তার বক্তব্য নিয়ে আবার 50 ঘন্টা আলোচনা করতে চান কেন? কেন চান তাহলে? জি, এই অধিবেশনটার নামই কিন্তু রাষ্ট্রপতির আলোচনার ভাষণের উপরে আলোচনা। সুতরাং বিরোধী দল যেটা চেয়েছে এটা তাদের সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। এখানে রাষ্ট্রপতির বক্তব্য শোনাও তো সাংবিধানিক একটা দেখেন, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেটাকে স্বরাষ্ট্রমন্ত্রী আবার জবাবও দিয়েছেন যে আবেগ দিয়ে চলে না, তাই না? আমি ওখানে আসছি। প্রথম কথা হচ্ছে এটা সাংবিধানিক দায়িত্ব এবং অধিকার। আমি একটা কারণে রাষ্ট্রপতির সাথে ব্যক্তি নট দ্য চেয়ার, দ্য পার্সন, তার সাথে আমার নীতিগত ঝামেলা থাকতে পারে। আমি তাকে এই চেয়ারে দেখতে চাই না, কারণ তিনি এই জায়গাটা ডিজার্ভ করেন না, কারণ গণ অভ্যুত্থানের সময় তার ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। সেই কারণে আমি ব্যক্তির সাথে ব্যক্তিকে পরিবর্তনের জন্য আবেদন জানাতে পারি। আমি ব্যক্তির বক্তব্যের বিরুদ্ধে কথা বলবো না, বলি নাই, এবং আমি ব্যক্তির বক্তব্য নিয়ে আলোচনা করার অধিকার আমার আছে। এই জায়গাটাকে কটাক্ষ করার কি আছে এটা আমি বুঝলাম না। আমার মনে হয় যে এইটা ওই যে ভাই বলছিলেন না যে একটা জোর যার মুল্লুক তার, তো এখন আমি যা বলবো তাই যদি সংবিধান হয় তাহলে আমি তো অনেক কথা বলবো, কারণ আমার মনে হচ্ছে যে আমার কাছে অনেক পাওয়ার আছে। একটা কথা আমি একটু বলে শেষ করি, সেটা হচ্ছে যে দেখেন, আমরা অনেক সময় মনে করি যে মানুষ কি বুঝে, মানুষ কি কোটা সংস্কার বুঝে। আপনি শহীদের লিস্টের দিকে তাকান, মানুষ কি পরিবর্তন বুঝে না? মানুষ কি কোটা সংস্কার বোঝে না? আপনি শুধু একটা সিনারিও খেয়াল করেন, বাংলাদেশের সর্বসাধারণ কি করেছে, ট্রেনে উঠে স্লোগান দিতে দিতে বাড়ি গেছে, এবং 2/3 বেশি মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এরা কারা? কি বুঝে হ্যাঁ ভোট দিল? না ভোটের পক্ষে কিন্তু প্রচারণা কম ছিল না, প্রকাশ্যে হোক গোপনে হোক অনেক ধরনের প্রচারণা ছিল। আমি নিজেই 2 ধরনের কাগজ পেয়েছি। তাহলে সেখানে এই যে মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, এটার স্থান তো সবার উপরে। আমি এটাকে ইগনোর করার সাহস পাই কোথায়? যে এটাকে ইগনোর করতে থাকবে এবং করতেই থাকবে, সে এমন একটা সীমানায় না পৌঁছে যায়, এটা আমাদের কাছে আশঙ্কা, এমন একটা সীমানায় না পৌঁছায় যে এই হ্যাঁ ভোট এক সময় তার সামনাসামনি দাঁড়ায় যাবে। এটা তাকে মনে রাখতে হবে। মানে আপনার কি মনে হয় যে আসলে হ্যাঁ ভোট যারা ভোট দিয়েছে তারা সবাই এইটাকে একদম পুরোটা বুঝে ভোট দিয়েছে? 1 2 নম্বর, আপনার কাছে মনে হয় যে হ্যাঁ যদি গণভোটের এটা যদি শেষ পর্যন্ত বাস্তবতা না হয়, আসলে কি সাধারণ মানুষের মধ্যে এটা এত ইম্প্যাক্ট ফেলবে যেটা একটা সরকারকে বিপদে ফেলতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানুষ হ্যাঁ ভোট চেয়েছে পরিবর্তনের জন্য,
এবং যেদিন সংসদ সদস্যদের শপথ হলো সেদিন মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে যে বিএনপি আসলে পরিবর্তন চায়টায় না। মানুষের কাছে পরিবর্তন এখন হচ্ছে ভালো কথা, নতুন চিন্তাভাবনা, আর পরিবর্তন যারা চায় না তারা হচ্ছে 24-এর আগের সরকারকে পছন্দ করছে এবং ওই সিস্টেমটাকে পছন্দ করছে। আমরা ওয়ারিড সিস্টেমটা নিয়ে, নইলে আমরা একটা মানুষকে পালায় যেতে দেখেই আমরা মনে করতাম তাহলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিংবা ইন্টারিম সরকার এই বিতর্কেরই দরকার হতো না। আপনি হেডিংয়ে বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণাঙ্গ রায়টা এসেছে এবং এটা পজিটিভ, এটা তো জন আকাঙ্ক্ষারই প্রতিফলন। তাহলে এখানে এই জায়গার কোনো কিছুর দরকার ছিল না। তো আমরা যদি মনেই করতাম যে আমার সিস্টেমের দরকার নেই, সিস্টেম চেঞ্জের দরকার নেই, শেখ হাসিনা যে সরকার রেখে গিয়েছে, যে কাঠামো রেখে গিয়েছে, সেখানে শুধু খালি জায়গাগুলোতে আমি একটা করে মানুষ বসায় দিলাম, আর যিনি যান নাই তিনি এখানে থেকে যান। এই আবেগ দিয়ে সংবিধান চলে না, সরকার চলে না, এটাও যেরকম সত্যি, কিন্তু আবেগের কারণে সরকারকে আবার বিদায়ও নিতে হয়। এই দুঃখজনক সত্যিটাকে আমাদের মাথার সামনে রেখে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমার কাছে একটা জিনিস মনে হয়, আমার সামর্থ্য থাকলে আমি আমাদের 300 জন, এখন তো 300 জন নাই, 297 জন সম্ভবত আছেন, তাদের সবাইকে একটা ছবি বাঁধাই করে দিতাম। সেটা হচ্ছে গণভবনের দেয়ালগুলো যে ভাঙা, এইটার ছবি বাঁধাই করে দিতাম যে এমন কিছু করবেন না যে আপনাকে এভাবে পালিয়ে যেতে হয় এবং আপনার ঘরবাড়ি মানুষ সেভাবে ভাঙে। এ কথাটা, এটা তো নিকট অতীত, তাই না? এটা আমাদের মনে রাখা উচিত। সংসদে খুব কাছেই। জি অবশ্যই। আরেকটা মাসুদ কালাম, আপনাকে একজন দর্শক ফোন করেছিলেন, মহিউদ্দিন ভোলা থেকে। তিনি বলেছিলেন যে এই সংসদে যখন শোক প্রস্তাব নেওয়া হলো সেখানে যুদ্ধাপরাধের দায়ে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তাদের নামও আছে, সেটি কতটা ঠিক হলো? দেখেন, শোক প্রস্তাবে অনেকের নামই আছে যেটা নাকি আমার পছন্দ হয় নাই, ওনারও পছন্দ হয় নাই। শোক প্রস্তাবটা গ্রহণ করেছে অথবা বর্জন করেছে অথবা প্রস্তাবটা উত্থাপন করেছে কারা? এরা কারা? জামাত প্রস্তাবটা উত্থাপন করছে, বিএনপি এটাকে গ্রহণ করছে। এখন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই লোকগুলি আপনার মতামতের মূল্য দিচ্ছে না। আবার অনেকে পছন্দ হয়েছে, অনেকে পছন্দ হয় নাই। আমার পছন্দ হয় নাই। যেমন আমি মনে করি আরো অনেকের নাম, যেমন ধরেন আপনার ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তার নামে শোক প্রস্তাব আসে নাই। কিন্তু সিরাজুল আলম খান, আমাদের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে ওনার নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল, উনি তো এই সময় মারা গেছেন, ওনার নাম তো শোক প্রস্তাবে আসলো না। এমনকি মিস্টার নুরুল মজিদ হুমায়ুন শিল্পমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ আমলের, ছিলেন তো উনি তো একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার নামও তো আসলো না। সংসদ সদস্য ছিলেন, উনি সংসদ সদস্য ছিলেন। আবার মতিয়া চৌধুরীর নাম আসছে। এটা হয়েছে কি জানেন, আসলে সত্যি কথা বলতে কি, এগুলি একটা বড় কাজ, একটা সিরিয়াস টাইপের কাজ। কিন্তু শোক প্রস্তাবে কার নাম আসবে কার নাম আসবে না, আমার মনে হয় এটা তারা গুরুত্বই দেয় নাই। বিশেষ করে বিএনপি তো গুরুত্বই দেয় নাই। বিএনপি হিসাব করতে বসে নাই যে কার কার নাম আসা দরকার। পোপের নাম আসছে, দেখেন আপনার ভাই, পোপের নাম আসছে, ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাম আসছে, সিরাজুল আলম খানের নাম আসে নাই। আচ্ছা বাদ দেন সিরাজুল আলম খান, জাফরুল্লাহ যদি নাম আসবে না, আসে নাই, কেন আসলো না? তার মানে তারা এই কাজগুলো নিয়ে সিরিয়াস ছিল না। আমি বরাবর দুঃখ করতাম যে আমরা ইউনিয়ন সরকারকে নিয়ে বলতাম এটাকে নন সিরিয়াস গভর্নমেন্ট মনে করতাম। দেখেন সরকার তো একটা বড় প্রতিষ্ঠান রে ভাই, পুরা দেশের আপনার একটা ছোট্ট সিদ্ধান্তের উপর আমার সংসারটা নির্ভর করতেছে, আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে আপনাকে ছোট্ট সিদ্ধান্তের উপর। আমার মনে আছে, বুঝছেন, আমরা যখন প্রথম সাংবাদিকতা শুরু করি না, তোর মনে আছে আমাদের আমি যার সঙ্গে চাকরি করতাম প্রথম, জনকণ্ঠে ছিলাম আমি একসময়, একদম শুরুর দিকে মিস্টার তোয়াব খান ছিলেন। তো উনি আমাদেরকে বলতেন, দেখো তোমার হাতে কলম আছে, তুমি একটা অক্ষর একটা শব্দ উল্টাপাল্টা করে তুমি লেখো, তুমি মাথায় রেখো এটার কারণে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে। তোমার হাতে কলম থাকা মানে তোমার হাতে ওই দায়িত্বটা থাকা। তো এরা সংসদ সদস্য হয়েছে দেশ চালানোর জন্য, এরা খেয়াল করবে না এই কাদের উপর। এরা তো 1 মাস পরে গেছে, কিন্তু মানে আপনার নির্বাচিত হওয়ার 1 মাস পরে তারা হয়েছে সংসদ সদস্য। তাহলে এরা কি হিসাব করে নাই যে আমি কার কার নামে শোক প্রস্তাব নেব? একটা গ্রুপ ছিল না, কারো না কারো দায়িত্ব ছিল না। সরকার কি উপলব্ধি করতে পারতেছে যে যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই লোকগুলি অযোগ্য, অথর্ব, অথবা আমাদেরকে বিপদে ফেলতে চায়? তারা কি এটা খেয়াল করবে?
যদি খেয়াল না করে এই বিপদ আরও সামনের দিকে আসবে। আর জনগণের কাছে আমার বক্তব্য ছিল, জনগণ আমরা যেটা বুঝি, আমরা কিন্তু দেখেন আপনাকে ভাই ক্ষমতায় বসাইছি, আপনার সঙ্গে আমি ডেইলি যে মারামারি করব না, আপনাকে দায়িত্ব দিয়েছি, ওই যে আমি গাড়ি একজন ড্রাইভার রাখছি, কারণ ড্রাইভার প্রত্যেকটা মুহূর্তে এইটাকে তুমি করলা কেন, ওভারটেক করলা কেন, ধাক্কা দিলাম, এটা তুমি বাম দিকে গেলা কেন, এইগুলো হচ্ছে গাড়ি চালাতে পারবে না। আমি তাকে দায়িত্ব দিয়েছি, বাসায় যাওয়ার পর আমি সিদ্ধান্ত নেব যে তোমার সঙ্গে আমার চুক্তি কন্টিনিউ করব কি করব না। আমাদের এই চুক্তির হলো 5 বছর মেয়াদি। 5 বছর পরে আপনার এই সমস্ত এলেবেলে কাজ যেগুলো আপনারা করতেছেন আনারই পনা, 5 বছর পরে আমরা সিদ্ধান্ত নেব। ওইভাবে মাথায় রাখেন। ওনাকে বলবো ভাই ভুলেন না, ওনাকে বলবো যে ভুলেন না যে কী করছে। বাঙালির সমস্যা জানেন কি, রাগ উঠেও খুব তাড়াতাড়ি, আবার নাইমা যায় তাড়াতাড়ি। ওনাকে বলবো রাগটা মনের মধ্যে পুষে রাখেন। জি, আমরা একটু বিষয়টা একটু বদলাতে চাই। মানে যেমন বলছে আপনাকে একটা প্রশ্ন করবো, কালকে নিশ্চয় আপনি বক্তব্য শুনেছেন যে আমাদের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা যিনি ছিলেন ফরিদ আক্তার, তিনি একটা জায়গায় বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে 3 দিন আগে নির্বাচন, 3 দিন আগে যে চুক্তিটা হয়, তিনি বলেছেন যে সরকারে ছিলেন তিনি, যদিও তিনি বলেছেন যে পোলট্রি তার যে ক্ষেত্রটা, সেখানে অনেকগুলো বিষয় ছিল, যুক্তরাষ্ট্র থেকে মাংস আনা, এই বিষয়গুলো নিয়ে তিনি বলছেন তিনি অনেক চেষ্টা করেছেন, তারপরে চুক্তিটা ঠেকানো যায়নি। এই সময়ে এসে এই বক্তব্যটা দেওয়া আপনার কাছে অন্তর্বর্তী সরকারের যে গ্রহণযোগ্যতা, সেখানে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে কিনা? দেখেন, এটার প্রশ্নটা নতুন না। অন্তর্বর্তী সরকারের শক্তির উৎস কি, কিংবা অন্তর্বর্তী সরকার কেন, ভাই বলছিলেন না যে এটা একটা দুর্বল সরকার, আমরা বারবার বলেছি এটা দুর্বল সরকার, এটা একটু একটু সেফ থেকে থেকে চলেছে, কোনো রিস্ক নিতে চায় নাই। তো বাংলাদেশের জিওপলিটিক্যাল পজিশন বলেন, অবস্থা বলেন, এখানে তাকে কোনো না কোনো সুপার পাওয়ারের সাথে অ্যালাইন করতে হয়। এবং 24-এর পরবর্তী কিছু মাসে আপনি দেখেছেন যে আমাদের নিকটতম প্রতিবেশী এবং বৃহত্তম প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্কটা তাদের পক্ষ থেকেই প্রচণ্ড রকম বিরূপ ছিল, এবং প্রত্যেকটা প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে, প্রত্যেকটা বয়কটের প্রপোজাল তাদের পক্ষ থেকে এসেছে। আমাদের কোনো উপায় ছিল না। পরবর্তীতে দেখা গেছে এগুলো তাদের জন্য বুমেরাং হয়েছে, তাদের জন্য খারাপ হয়েছে। তো সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে অ্যালাইনমেন্টগুলো ছিল, সেগুলোর আসলে আমরা তো এখনো স্পষ্ট না, আমরা কিন্তু সবগুলো চুক্তি আমাদের সামনে আসে নাই। অধ্যাদেশগুলো নিয়ে গবেষণার জন্য একটা টিম গঠন করা হয়েছে, সেটার পরে আমরা হয়তো আরও জানতে পারবো। কিন্তু আমার এখানে শুধু একটা কথা, যে যারা একবার উপদেষ্টা ছিলেন তারা দায়িত্ব বা টেনিওর শেষ হয়ে যাওয়ার পরে তারা কি বলবেন বাকি জীবন, এটা তাদেরকে মনে রাখা উচিত। আপনি দেখেছেন যে উপদেষ্টা রিজওয়ানা একটা কথা বলেছেন, এবং এই একটা কথার ইফেক্ট কত কত বড় ছিল, এবং এখানে অনেকগুলো গুজবের একটা সমাপ্তি হয়তো উনি টেনে দিয়েছেন, হয়তো অসচেতনভাবে। কিন্তু এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে তাদেরকে হয় এটাকে ডিফেন্ড করা কিংবা এটাকে ব্যাখ্যা করা পর্যন্ত যেতে হবে, আর না হয় মুখ বন্ধ রাখতে হবে। আগের সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি মন্তব্য করেছেন যে সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারেনি। এই বিষয়ে আপনার মতামত? এটা যদি ঠেকাতে পারেননি তখন বললেন না কেন? উনি তখন বলতে পারতেন না? কারণ উনি তো মন্ত্রী হয়েছিলেন, উপদেষ্টা হয়েছিলেন কার জন্য? ডক্টর ইউনূসকে সেবা দেওয়ার জন্য, নাকি জনগণকে সেবা করার জন্য? বলেন। এই ভদ্রমহিলার কথাবার্তা না, মানে আমার কাছে এত হাস্যকর লাগে যে উনি তো বিশাল একসময় তো বিশাল বামপন্থী আছিলেন আর কি, এখন যে উনি যে সুযোগ পেয়ে লাভ যে মন্ত্রী হয়ে গেছিলেন, তো উনি তখন বলতেন যে আমরা এটা বিরোধিতা করি। উনি তো ওই দলের প্রতি উনি তো ওনার অনুগত কেউ না, অনুগত ভৃত্য তো না, আচরণ তো করছেন ভৃত্যের মতো। এখন উনি থেকে সরে এসে বিপ্লবী হয়ে গেছেন। এই সমস্ত বিপ্লবীদের আমি মনে করি কি জানেন, এই সমস্ত বিপ্লবীদের উপরে একটা আইন জারি করা উচিত যে তোমরা কোনো কথা বলতে পারবে না, তোমাদের মুখ খোলাই নিষেধ। বহুত ক্ষতি করছো মানুষের, মানুষকে বহুত হতাশ করছো, মানুষকে বহুত ক্ষতি করছো তোমরা। আর না, এনাফ ইজ এনাফ। মানে এক একজনের সাথে যে এত মানে নীতি কথা ঝাড়ে, দুদিন পরে দেখবেন এরা সুর করে বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লেখা শুরু করছে যে দেশ কত ভালো হইতে পারতো, দেশ যে তোমার হাতে নিয়ে কী করছো এটা তো দেখে বলেছি। আমি একটা সিম্পল কথা বলি, এই লোকগুলি যে কত বড় মানে আপনার চালিয়াত টাইপের লোক, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি। ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব আছে না? 3-0 তত্ত্বের মধ্যে কি জিনিসটা? 0 কার্বন
জিরো আনএমপ্লয়মেন্ট, এই তো, আর আর জিরো প্রভার্টি, ঠিক আছে? তো উনি এটা সারা দুনিয়ায় মানে বলে বেড়াইছেন। কেন বলছেন? এই কারণে যে আপনারা এটা বাস্তবায়ন করেন। তো উনি বাস্তবায়ন করেন না কেন? আমার তো কোনো ক্ষমতা ছিল না, আমি তো একজন ব্যাংকার, পারি না। যখন আপনি 1.5 বছরের জন্য ক্ষমতায় গেলেন, আপনি এই 3টা জিনিস বাস্তবায়নের জন্য কি করছেন বলেন? আপনার তো জীবনের সারা জীবনের সাধনা এই 3-0 থিওরি। এই সাধনার পিছনে আপনি কি কাজটা করছেন, যে কাজটা দেখে মনে হয় যে এই 3-0 থিওরি বাস্তবায়নের জন্য আমি 2 কদম অগ্রসর হয়েছি। সচিব বলে সব প্লাস্টিকের বোতল বাদ দিয়ে কাঁচের বোতল আনা হয়েছিল পানির। কি অগ্রসর হয়েছে বলেন আপনি? প্লাস্টিক বোতল থেকে কি কার্বন হয়? ওটা পুড়লে পরে হয়। এগুলি বলে তো লাভ নেই রে ভাই। তো এখন আপনি কি করছেন বলেন না? কিচ্ছু করেন নাই। তো এগুলো হলো কি বলার জন্য বলে। এরা হলো গিয়ে জানেন কথার ফেরিওয়ালা। কথার ফেরিওয়ালা বুঝেন? কথার ফেরিওয়ালা। ওই যে আগে দেখতাম গুলিস্তানে যে ডুগডুগি বাজিয়ে ওষুধ বেচত, তো এরা ওই ডুগডুগি বাজায় বরাবর। এই ফরিদা আক্তার আগে ওনার ওই যে উবিনিক, তারপরে কি কি দিয়ে ওনার একটা ম্যাগাজিন ছিল দেখলাম চিন্তা, মাঝে মাঝে কিনা টাকা দিয়ে কিনা পড়তাম। এখন আমার মায়া লাগে টাকা করে আমার অপচয় হয়েছে। তো এই এরা এগুলি করতো বসে বসে, নয়া কৃষি আন্দোলন, সব ওই ডুগডুগি। নিজের জীবনে প্রয়োগ করে দেখান আপনি কি করতে পারছেন। যে লোক রাজনৈতিক ভাবে কথা বলে, রাজনৈতিক থিওরি দেয়, কিন্তু নিজের জীবন তার অন্যরকম, সেটা আপনি বিশ্বাসই করবেন না। প্রকৌশলী মার্দিয়া মহোদয়, একদম শেষ সময় চলে এসেছে। আপনার কাছে একটা বিষয় আপনার মতামত জানতে চাইবো। এর মধ্যে আপনি জানেন যে গতকাল আরও 5টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এর নিয়ে 11টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হলো, যার সবগুলোই বিএনপির নেতা। এই যে প্রশাসনের পরিবর্তন প্লাস এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনের পর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ? অবশ্যই সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষ বিএনপিকে দল হিসেবে ভোট দিয়েছে, তারা একটা পরিবর্তন চায় সেটার জন্য। কিন্তু এখন বিএনপি সরকারে যাওয়ার পরে, এটা কিন্তু বাংলাদেশের সরকার, সে এখন আর বিএনপি না। কিন্তু তারপরেও যখন সে বিএনপি সুলভ আচরণ করা বন্ধ করে না, প্রত্যেকজন জেলা প্রশাসক ছাত্রদলের পোস্টেড নেতা ছিলেন, বিএনপির সিটি পোস্টেড কর্পোরেশন প্রশাসক, কোনো না কোনো জায়গায় নেতা ছিলেন, সাধারণ সমর্থক কর্মী না। তাহলে এটা দিয়ে স্থানীয় সরকার নির্বাচনকে আপনি নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। কারণ আমরা জানি যে নির্বাচন শুরুর আগে নির্বাচনের এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও এসেছে, এগুলো কোথায় কোথায় হয়? রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এই পর্যায়ে হয়। এবং এই পর্যায়গুলো তো আপনি আসলে এখন ডিফাইন করে দিচ্ছেন। এবং এই জাতীয় নির্বাচনে তাও যে অভিযোগগুলো বাইরে এসেছে, তখন আর এই অভিযোগগুলোও বাইরে আসবে না। তাহলে স্থানীয় সরকার সহ সকল ক্ষমতাকে একটা পাত্রে কুক্ষিগত করার একটা যে পরিকল্পনা, সেটা আমরা দেখছি। এবং এটা খুবই দুঃখজনক যে সরকার তাকে নিজেকে বিএনপি সুলভ আচরণ থেকে বের করতে পারছে না। এটা আমাদের জন্য দুঃখজনক। এবং অবশ্যই আমি শেষ কথা বলতে চাই যে জনগণ সরকারকে এই ম্যান্ডেট দেয় নাই। মাসুদ কামাল, একদম 1 মিনিটে যদি চাই, খুব কি দরকার ছিল যে জেলা সব প্রশাসকগুলো বিএনপি নেতা? এটা বুমেরাং হবে আগামীতে, জাস্ট বুমেরাং হবে। এবং এটার থেকে আমার মনে হচ্ছে যে আগামীতে আমাদের নির্বাচন ব্যবস্থাগুলো আবার খারাপ হয়ে যাবে। আমি ছোট্ট করে একটা কারণটা বলি। এই যে দিচ্ছে না, এদের 6 মাস 1 বছর পরে তারা তো আবার ইলেকশন দিবে। যত সরকার যাদেরকে দিচ্ছে, এদের প্রত্যেকে এর মধ্যে এমন বদনাম কামাবে, এমন বদনাম কামাবে যে কামানোর ফলে তারা ইলেকশনে পাস করতে পারবে না আর কেউ। কারণ 6 মাসে তারা কি করবে? কিছুই করতে পারবে না। এর মধ্যে তো অনেক ফান্ড, যেমন ঢাকা সিটিতে দক্ষিণে এরা নাকি লোন করে বেতন দিতেছে। বেতন দেয় লোন করে, জনগণের জন্য কি করবে? কিছু করতে পারবে না, সবার বদনাম হবে কিন্তু। এবং তখন কি হবে? এর যদি পাশ করে আনতে হবে, তখন ওই নির্বাচনে কারচুপি করে পাশ করাবে, তখন বদনাম আরেকবার হবে। এবং দেখেন আপনি খেলে এটাই না, জেলা পরিষদের যে প্রশাসক, সেখানেও বিএনপি আজকে দেখলাম যে 42টা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করছে। সবগুলি বিএনপির যে বিভিন্ন ফেলটুস মার্কা লোক আছে না, ওই ফেলটুসগুলিকে নিয়ে আসছে। আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি। এই ঢাকা উত্তরে যাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, এই ভদ্রলোক একটা আসনে ইলেকশন করে ফেলতে পারছে। ঢাকা উত্তরের আন্ডারে কিন্তু ওই আসনটাও আছে, আরও 4-5টা আসন আছে। যে যাকে নাকি ওই একটা আসনের জনগণ গ্রহণ করলো না, তাকে আপনি ওইটা তো বটে আরও কয়েকটা আসনের উপরে বসাই দিলেন, জনগণ এটাকে পছন্দ করবে? মানুষের কি পাইছেন? জি, আমাদের সময় শেষ। দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।